পড়া রোধ করতে শিক্ষা সহায়তা তহবিল গঠন, বলেন প্রধানমন্ত্রী। বৈশ্বিক প্রেক্ষাপট আনন্দমুখর কারিকুলাম চালুর পরিকল্পনা। বেনজিরের মতোই দুদকে গণহাজির স্ত্রীকন্যা। ছাগলকান্ডে মতিউরকে সপরিবারে দেশ ত্যাগ নিষেধাজ্ঞা, দুর্নীতি তদন্তে চাপ নেই বলছে দুদক। দেশেই প্রয়োজনীয় চিকিৎসা মিলছে বলেই খালেদা জিয়া সুস্থ আছেন, বললেন আইনমন্ত্রী। কারাগারে থাকাকালীন হত্যার চক্রান্ত হয়েছে, অভিযোগ রিজভির। এবং বিশ্বকাপ সুপার 8-এ আজ মাঠে নামছে দুই পরাশক্তি ভারত অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছে আমি সাদিয়া ইসলাম তৃষা। এবারে বিস্তারিত। অর্থাভাবে শিক্ষার্থী ঝরে পড়া রোধ করতে শিক্ষা সহায়তা তহবিল গঠন করা হয়েছে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৃজনশীল মেধা অন্বেষণে বিজয়ীদের পদক প্রদান ও উপবৃত্তি বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। সৃজনশীল মেধা অন্বেষণে বিজয়ীদের পদক প্রদান ও উপবৃত্তি বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন শেখ হাসিনা। আজকের মেধাবী তরুণরাই স্মার্ট বাংলাদেশের কাণ্ডারি হয়ে উঠবে বলে আশা জানান তারা। নাসির উদ্দিনের রিপোর্ট। প্রধানমন্ত্রীর 10টি বিশেষ উদ্যোগের অন্যতম শিক্ষা খাতে সহায়তা প্রদান কর্মসূচি। এর আওতায় প্রতি বছর 60 লাখ অসচ্ছল মেধাবী শিক্ষার্থীকে দেয়া হয় আর্থিক সহযোগিতা। ওসমানী স্মৃতি মিলনায়তনে এবছরের উপবৃত্তি এবং টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ কার্যক্রম সরকারের আর এক যুগান্তকারী পদক্ষেপ। চলতি বছর এ পুরস্কার পায় 15 জন শিক্ষার্থী। এছাড়া 21 জনের হাতে বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড 2023-এর সম্মাননা তুলে দেন সরকার প্রধান। শেখ হাসিনা বলেন, অর্থের অভাবে মেধাবী শিক্ষার্থীরা ঝরে পড়বে এটা কাম্য নয়। এজন্যই শিক্ষা সহায়তা তহবিল গঠন করা হয়েছে। বিত্তবানরা যদি এই ট্রাস্ট ফান্ডে অনুদান দেয়, অনেকে দিয়েছে এর মধ্যে, কিন্তু আরো যদি দেয় তাহলে আমি মনে করি যে আরো বেশি আমরা ব্যবহার করতে পারবো। আর শিক্ষা খাতে বাজেট বৃদ্ধির কারণে আমি মনে করি যে সমাজে এর একটা ইতিবাচক প্রভাব পড়বে। গবেষণা এবং প্রযুক্তি জ্ঞান ছাড়া বিশ্বের সঙ্গে তাল মেলানো কঠিন, এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থা হতে হবে আনন্দমুখর। পরপর করতে হবে না বা ধরে পিছাতেও হবে না, নিজেরাই পড়বে, নিজেদের মধ্যেই সেই আকাঙ্ক্ষাটা থাকবে। আমরা সেই সিস্টেমটাই তৈরি করতে চাই। মেধাবী তরুণ প্রজন্মই উন্নত বাংলাদেশ গড়ার কারিগর হয়ে উঠবে বলেও আশা জানান সরকার প্রধান। এই বাংলাদেশ নিয়ে আর দুশ্চিন্তার আমার কিছু নেই, কারণ এখন আমাদের এই ছোট্ট সোনামণিরাই নিয়ে যাবে এই বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ে ভবিষ্যতে পরিচালনাও তারা করবে। সমালোচনায় ভীত না হয়ে আত্মবিশ্বাস নিয়ে দেশের কল্যাণে কাজ করতে সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। নিজের বিশ্বাস থেকে চলা শিখতে হবে, তাহলে এই দেশকে তোমরা এগিয়ে নিয়ে যেতে পারবে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। ছাগলকাণ্ডে আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানকে সপরিবারে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দুর্নীতি অনুসন্ধানে গঠিত কমিটির আবেদনের প্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। এদিকে বেনজিরের মতোই দুদকে হাজির হননি তার স্ত্রী ও মেয়ে। দুদক সচিব খোরশেদ ইয়াসমিন জানান, বেনজির মতিউরের দুর্নীতি তদন্তে কোনো রকম চাপ নেই। রেজা খানের রিপোর্ট। সময় নিয়েও দুর্নীতির বিষয়ে শুনানিতে হাজির হননি সাবেক আইজিপি বেনজির আহমেদ। সোমবার স্ত্রীকন্যার শুনানির দিন নির্ধারিত থাকলেও তারাও আসেনি দুদকে। হাজির হওয়ার সময় বাড়ানোর কোনো আবেদনও করেনি তারা। তবে নিজেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির ব্যাপারে দুদকে লিখিত বক্তব্য জমা দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে। এখন দুর্নীতি দমন কমিশন আইন 2004 এবং দুদক বিধিমালা 2007 অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান দুদক সচিব খোরশেদা ইয়াসমিন। বেনজির আহমেদের স্ত্রী এবং দুই কন্যার ব্যক্তিগত শুনানির জন্য আজ 24 জুন নির্ধারিত করা ছিল তারিখ, তবে তারা আজ উপস্থিত হননি।
এবং এই তারিখ বর্ধিত করার বিষয়ে কোনো আবেদনপত্র দেননি। দুর্নীতি দমন কমিশন আইন 2004 ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007 অনুযায়ী তারা প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করছেন। এদিকে এনবিআর কর্মকর্তার দুর্নীতির অনুসন্ধানে গঠিত 3 সদস্যের কমিটির আবেদনের প্রেক্ষিতে স্ত্রী কন্যা সহ মতিউর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। তার স্ত্রী, তিনি এবং তার সন্তান যেন দেশের বাইরে চলে যেতে না পারেন সেই জন্য আমাদের অনুসন্ধানকারী টিমের একটি আবেদনের পরিপ্রেক্ষিতে আমাদের আদালত থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সাবেক ও বর্তমান এই 2 সরকারি কর্মকর্তার দুর্নীতির তদন্তে কোনো চাপ নেই বলেও জানান খোরশেদা ইয়াসমিন। কোনো দিক থেকে কোনো চাপ আসছে না। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। দেশেই প্রয়োজনীয় চিকিৎসা মিলছে বলেই খালেদা জিয়া এখনও সুস্থ আছেন বলে জানালেন আইনমন্ত্রী আনিসুল হক। আর পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, একটি বিশেষ মহল বিএনপির পাশাপাশি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। উষা ফেরদৌসের রিপোর্ট। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সচিবালয়ে গণমাধ্যমের মুখোমুখি হন আইনমন্ত্রী আনিসুল হক। দলীয় প্রধানের চিকিৎসা নিয়ে বিএনপি নেতাদের সব অভিযোগ নাকচ করে দেন তিনি। বিএনপি নেত্রী খালেদা জিয়া যেই চিকিৎসার প্রয়োজন তিনি যে হাসপাতালে আছেন সেই হাসপাতাল থেকে সেটা পাচ্ছেন বলেই কিন্তু এখন পর্যন্ত তিনি সুস্থ আছেন। গতকালকে বিকালবেলা 4টার দিকে তার পেসমেকার লাগানো হয়েছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি গত 75 বছরের দীপ্ত পদচলায় দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্সের কথা জানিয়ে তিনি বলেন, ইচ্ছাকৃতভাবে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ধারাবাহিকভাবে সংবাদ পরিবেশন হলে বুঝতে হবে এটি ষড়যন্ত্রের অংশ। একটি বিশেষ মহল সরকারের বিরুদ্ধে বিএনপির পাশাপাশি ষড়যন্ত্রে লিপ্ত। সেই বিশেষ মহলের সাথে 2-1টি গণমাধ্যমও যুক্ত। আমাদের সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, কিন্তু ইচ্ছাকৃতভাবে কোনো প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করার প্রয়াস হিসাবে যদি ধারাবাহিকভাবে সংবাদ পরিবেশন করা হয় তাহলে বুঝতে হবে সেটি ষড়যন্ত্রের অংশ। বিএনপির ভেতরে গণতন্ত্রের চর্চা নিয়ে উল্লেখ করে দলটির আওয়ামী লীগের কাছে অনেক কিছু শেখার আছে বলে মন্তব্য করেন মন্ত্রী। যেই দলে গণতন্ত্রের কোনো চর্চা নাই তারা আবার গণতন্ত্রের কথা বলে কিভাবে? উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। কারাগারে বন্দী থাকা অবস্থায় বেগম খালেদা জিয়াকে খাবারে বিষ মিশিয়ে হত্যার চক্রান্ত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয়তাবাদী শক্তিকে নেতৃত্ব শূন্য করতে এটি সরকারের মাস্টার প্ল্যানের অংশ হিসেবেও অভিযোগ করেন তিনি। খালেদা জিয়ার আরোগ্য কামনায় বিএনপির নয়াপল্টন কার্যালয়ে মহিলা দল আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন রিজভী। যে নেত্রীকে দেখলাম পায়ে হেঁটে কারাগারের ভিতরে ঢুকলেন, সেই নেত্রী আসলেন হুইল চেয়ারে। আজকে একের পর এক রোগাক্রান্ত, এই চক্রান্ত নীল নকশা হচ্ছে শেখ হাসিনার। উনাকে তিলে তিলে নিঃশ্বাস করার জন্যই কারাগারে নিয়ে যাওয়া হয়েছে এবং খাবারের মধ্যে নানা ধরনের ওষুধ প্রয়োগ করে আজকে তার শরীরের নানা অসুস্থতায় তিনি ভোগাচ্ছেন। দেশে এমবিবিএস শিক্ষার্থীদের সিংহভাগই মেডিসিন ও সার্জারি বিশেষজ্ঞ হতে চান। বিশেষজ্ঞ হওয়ার আগ্রহ নেই বেসিক সায়েন্সের গুরুত্বপূর্ণ 8টি বিষয়। সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। ফলে চিকিৎসা বিজ্ঞানের মৌলিক বিষয়গুলোর বাড়ছে বিশেষজ্ঞদের ঘাটতি, সেই সঙ্গে ক্রমান্বয়ে কমছে শিক্ষার্থীর সংখ্যা। বিস্তারিত জাহিদ সবুজের রিপোর্টে। বাংলাদেশের মেডিকেল শিক্ষায় প্রতিটি মেডিকেল শিক্ষার্থীর জন্য বেসিক সায়েন্স বা মৌলিক বিজ্ঞান একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এমবিবিএস এ অধ্যয়নরত প্রতিটি শিক্ষার্থীকেই মোটা দাগে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজি, ফরেনসিক মেডিসিন, কমিউনিটি মেডিসিন, মাইক্রোবায়োলজি ও প্যাথোলজির মতো মৌলিক বিষয়গুলো অধ্যয়ন করতে হয়। তবে এমবিবিএস শেষে পেশা নির্বাচনের ক্ষেত্রে বেসিক সায়েন্সে খুব একটা আগ্রহ দেখা যায় না শিক্ষার্থীদের মধ্যে, যদিও মেডিকেল শিক্ষার যাত্রাই শুরু হয় এই মৌলিক বিজ্ঞানের বিষয়গুলো দিয়েই। এমবিবিএস এর ছাত্ররা মোটামুটি 4 বছর তারা কিন্তু বেসিক এবং প্যারাক্লিনিক্যাল সায়েন্সগুলো নিয়ে তারা কাজ করে।
তবে এই অবস্থার পরিত্রাণের উপায় হিসেবে বিভিন্ন ধরনের প্রেষণা ও ভাতা দেওয়ার মতো বিষয়গুলোকে সংশ্লিষ্টদের আরও নজর দেওয়ার পরামর্শ এই বিশেষজ্ঞের। কিছু ইনসেনটিভ ভাতা দেবেন, যেটা অলরেডি দেওয়া শুরু হয়েছে, হয়তো এটা অল্প পার্সেন্টেজ, কিন্তু আমি মনে করি বিষয়টা আরেকটু বেশি দেওয়া উচিত। সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান বিএমসি মেডিকেল এডুকেশন এ নিয়ে এক গবেষণা পরিচালনা করে। গবেষণায় দেখা গেছে 30% শিক্ষার্থীর প্রথম পছন্দ সার্জারি বা অস্ত্রোপচার, 29%-এর পছন্দ মেডিসিনে বিশেষজ্ঞ হওয়া। বেসিক সায়েন্সের মতো বিষয়গুলোকে প্রথম পছন্দে রেখেছেন মাত্র 2% শিক্ষার্থী। আবার সমন্বিত পছন্দের তালিকায়ও প্রথমে আছে মেডিসিন, যা প্রায় 66%, আর 54% নিয়ে দ্বিতীয়তে আছে সার্জারি। তাই শুধু ব্যক্তিগত ইচ্ছা বা পারিবারিক উৎসাহই বেসিক সায়েন্সের শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধিতে বা বিশেষজ্ঞের ঘাটতি পূরণে পর্যাপ্ত নয় বলে জানালেন এই বিশেষজ্ঞ। কিছু মানুষের স্বেচ্ছা অথবা পারিবারিক উদ্যম, এগুলোর উপর ভরসা করে তার সিস্টেম চলতে পারে না আসলে। অতএব এই যে অর্থ ওনারা উপার্জন করেন না চিকিৎসক হিসেবে, সেটাকে পুরোপুরি না হলেও আংশিক কম্পেনসেশন এবং আংশিক সম্মান, এই দুটো বিষয়ের কম্বিনেশন হলেই এই মৌলিক চিকিৎসা বিজ্ঞানের এই শাখাগুলোতে আসলে আমার ধারণা যে চিকিৎসকরা আগ্রহী হবে। দ্রুত এ বিষয়ে পদক্ষেপ না নিলে মৌলিক বিজ্ঞানে সীমিত জ্ঞান নিয়েই তৈরি হবে দেশের ভবিষ্যৎ চিকিৎসক প্রজন্ম এবং স্বাস্থ্য খাত। এজন্য স্বাস্থ্য বিষয়ক নীতি নির্ধারকদের দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান। মেডিকেল কলেজগুলোতে যথেষ্ট মেধাবী শিক্ষককে সন্তুষ্ট অবস্থায় শিক্ষকতায় যুক্ত করতে ব্যর্থ হন, তাহলে একটা জেনারেশন অফ ফিজিশিয়ান তৈরি হয়ে যাবে, যারা আসলে তাদের এই মৌলিক বিজ্ঞানের দুর্বলতার কারণে, ফাউন্ডেশনের দুর্বলতার কারণে বিল্ডিংটা নড়বড়ে হবে। জাহিদ সবুজ, মোহনা সংবাদ, ঢাকা। সুপার 8-এ আজ মাঠে নামছে ক্রিকেটের দুই পরাশক্তি ভারত ও অস্ট্রেলিয়া। সেন্ট লুসিয়ায় বাংলাদেশ সময় রাত 8:30টায় শুরু হবে খেলা। নিজেদের গত ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে এবার ঘুরে দাঁড়াতে চায় অজিরা। বিপরীতে ওয়ানডে বিশ্বকাপে অজিদের কাছে শিরোপা খোয়ানোর প্রতিশোধ নিতে চায় ভারত। আরও জানাচ্ছেন মুদাসসির আলী। ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ মানেই ক্রিকেট বিশ্বের আরেক মহারণ। গত বছর ওয়ানডে বিশ্বকাপে অজিদের কাছে শিরোপা লড়াইয়ের ম্যাচে হারের পর এবার টি-20 বিশ্বকাপের সুপার 8 পর্বে সেন্ট লুসিয়ার ড্যারেন সামি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দু দল। সুপার 8 পর্বে দু দলেরই এটি শেষ ম্যাচ। আগের দুই ম্যাচ জিতে গ্রুপ 1-এর শীর্ষে রয়েছে ভারত, তাই সেমিফাইনালের দৌড়ে গ্রুপ 1-এর অন্য দলের চেয়ে এখন পর্যন্ত এগিয়ে তারা। একটি করে জয় ও হার নিয়ে ভারতের পরেই অবস্থান অজিদের। প্রথম ম্যাচে বাংলাদেশকে 28 রানে হারালেও পরেরটিতে 21 রানে আফগানদের কাছে হেরে ঝুঁকির মধ্যে রয়েছে 2021 সালের চ্যাম্পিয়নরা। ভারতের কাছে হেরে গেলে সেমিফাইনালের আশা শেষ হবার সংখ্যাই বেশি অজিদের। এর পরের ম্যাচ যদি বাংলাদেশকে হারায় তাহলে গ্রুপ 1-এর রানার আপ হয়ে সেমিফাইনালে পা রাখবে আফগানরা। আর বাংলাদেশ যদি বড় ব্যবধানে জিতে রান রেটে এগিয়ে যেতে পারে তাহলে শেষ 4-এ পা রাখবে শান্ত তাসকিনরা। তবে বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হলে এবং এরপর আফগানিস্তান হেরে গেলে কপাল খুলে যাবে অজিদের। তবে অজিরা জিতলে এবং এরপর আফগানরা বাংলাদেশকে বড় রান ব্যবধানে হারালে বাদ পড়তে পারে ভারত। সুতরাং রোহিত শর্মাদেরও একদম নিশ্চিন্তে থাকার সুযোগ নেই। টি-20 ফরম্যাটে এ পর্যন্ত 31 বার মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও ভারত। 19টিতে জয় রয়েছে ভারতীয়দের, অজিদের 11টিতে, আর পরিত্যক্ত হয়েছে এক ম্যাচ। টি-20 বিশ্বকাপে এ পর্যন্ত 5 বারের দেখায় 3টি জয় ভারতের, যেখানে অজিদের 2টিতে। মুদাসসির আলী, স্পোর্টস ডেস্ক, মোহনা সংবাদ। দেশের প্রতিটি নাগরিকের বিচার প্রাপ্তি নিশ্চিতের বিচার বিভাগ নিরলসভাবে কাজ করছে বলে জানালেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সিরাজগঞ্জ জেলা জজ আদালতে বিচার প্রার্থীদের জন্য ন্যায়কুঞ্জ নামে বিশ্রামাগার উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। ন্যায় বিচার নিশ্চিতে প্রধান বাধা মামলা জট কমাতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান ওবায়দুল হাসান। যারা বিচার প্রার্থনা করেন, বিচার দায়ের করেন কোর্টে, তারা যেমন বিচার চান, যাদের বিরুদ্ধে বিচার চাওয়া হয় তিনিও কিন্তু সুবিচার পাওয়ার অধিকারী, অর্থাৎ আইনের আশ্রয় লাভের অধিকার প্রত্যেকটি নাগরিকেরই আছে। দেশের প্রায় 50 লাখ মানুষ অনলাইন জুয়ায় জড়িয়ে পড়েছে বলে জানালেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, অনলাইন জুয়ায় জড়িতদের মধ্যে অবসরপ্রাপ্ত চাকরিজীবীরাও রয়েছেন।
জুয়া ও বেটিং সাইট বন্ধ করতে সরকার জোর তৎপরতা চালাচ্ছে উল্লেখ করে ইতিমধ্যেই প্রায় 2600 সাইট বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান তিনি। প্রায় 50 লক্ষ মানুষ কিভাবে যেন এই একটা অবৈধ জুয়ার সাইটগুলোর সাথে জড়িয়ে গেছে। তো আমরা এটা চেষ্টা করছি প্রথমত অবৈধ জুয়ার সাইটগুলোকে ব্লক করা, অবৈধ জুয়ার যে বেটিং সাইটগুলোর অ্যাপ্লিকেশন আছে এগুলোকে ব্লক করা, পাশাপাশি একটা সচেতনতাও তৈরি করা যাতে সাধারণ মানুষ এই ধরনের কোনো প্রলোভনে পড়ে আসলে প্রতারিত না হয় এবং আমাদের দেশের যাতে মুদ্রা বিদেশে পাচার না হয়। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। পানি কমতে শুরু করায় আশ্রয় কেন্দ্র থেকে বসত ভিটায় ফিরতে শুরু করেছে বানভাসী মানুষ। তবে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি 4 পয়েন্ট এখনও বিপদসীমার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে। মৌলভীবাজারে পানি কমলেও এখনও তলিয়ে আছে নিম্নাঞ্চলের ঘরবাড়ি ও রাস্তাঘাট। এতে পানিবন্দী দিন কাটাচ্ছেন লক্ষাধিক মানুষ। সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় খুলে দেওয়া হয়েছে পর্যটন কেন্দ্র। তবে নিম্নাঞ্চলের ঘরবাড়ি থেকে পানি না নামায় বহু মানুষ রয়ে গেছেন আশ্রয় কেন্দ্রে। বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 6 আসামিসহ 60 জনের ফাঁসির কার্যক্রম করা আলোচিত জল্লাদ শাহজাহান ভূঁইয়া মারা গেছেন। দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। 1991 সালে মানিকগঞ্জের একটি মামলায় শাহজাহানকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। 32 বছর পর কারাভোগের পর গত বছরের 18 জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। মামলায় শাহজাহানকে 42 বছর কারাবাসের আদেশ দিলেও 10 বছর 5 মাস 28 দিনের সাজায় পান তিনি। ডিজিটাল ব্যাংকিং সেবাকে আরও বিস্তৃত করার লক্ষ্যে প্রথমবারের মতো আগারগাঁও মেট্রো রেল স্টেশনে এটিএম বুথ চালু করেছে ইস্টার্ন ব্যাংক। এই উপলক্ষে আগারগাঁও স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক AMN সিদ্দিক এবং ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা। এটিএম থেকে 24 ঘন্টার এটিএম সেবা দেওয়া যাবে। পর্যায়ক্রমে 16টি স্টেশনে এই সেবা চালু করতে EBL ও DMTCL এর মাধ্যমে চুক্তি সই হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন EBL এর উপব্যবস্থাপনা পরিচালক M খোরশেদ আনোয়ার ও কমিউনিকেশনস বিভাগের প্রধান জিয়াউর কবির। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। শিক্ষার্থী ঝরে পড়া রোধ করতে শিক্ষা সহায়তার তহবিল গঠন, বললেন প্রধানমন্ত্রী। বৈশ্বিক প্রেক্ষাপট, আনন্দমুখর কারিকুলাম চালুর পরিকল্পনা। বেনজিরের মতোই দুদকে গণহাজির স্ত্রীকন্যা, ছাগলকান্তি মতিউরের সপরিবারে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা, দুর্নীতি তদন্তে চাপ নেই বলছে দুদক। দেশের প্রয়োজনীয় চিকিৎসা মিলছে বলে খালেদা জিয়া সহ উনি সুস্থ আছেন বললেন আইনমন্ত্রী। কারাগারে থাকাকালে হত্যার চক্রান্ত চলছে অভিযোগ রিজভির। এবং বিশ্বকাপ সুপার 8-এ আজ মাঠে নামছে দুদল। ভারত এবং অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 9টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।